মা, এই মা, দরজা খোল বলছি। এই মা, কি হচ্ছে কি? দরজা খোল। এই, উফ, শোন না, কোনো ভয় নেই, আমরা তো আছি রে। মা, এই মা, দরজা খোল বলছি। এই মা, কি হচ্ছে কি? দরজা খোল। এই, এই, শোন না, কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আরে আমরা তো আছি রে। এই, মা, দরজা খোল, দরজা খোল, তোর মা অসুস্থ হয়ে পড়ছে। জানিস তো তোর মায়ের হাই প্রেশার। এই মা, উফ, দরজা খোল। তুমি একটু আসো না গো। দেখো না, আমি ডাকছি, অপনাকে সাড়া দিচ্ছে না। মা, হ্যাঁ মা, দরজা খোল, খোল দরজা বলছি। মা, আরে তোমার আবার কি হলো? এই তোমার আবার দূর। মা মেয়ে দুজনে মিলে নাটক শুরু করেছে। ভালো হয় না আমার এখানে থাকতে। আমি চললাম। ডিসগাস্টিং। এই সরি সরি সরি, কিছু মনে করিস না প্লিজ প্লিজ, কিছু মনে করিস না। আরে এইসবে এখন আর কিছু যায় আসে না রে, এগুলো আমার অভ্যেস হয়ে গেছে রে। আরে ছাড় না, বাদ দে না। যাই হোক, হ্যাপি বার্থডে। আসলে কী বলতো, জানিস তো ইউনিভার্সিটি এক্সাম চলে এসেছে সামনে, প্রশ্ন বানাতে হচ্ছে, প্রচুর চাপ। কালকে মিস্টার রয়ের সাথে কথা বলতে বলতে, কোয়েশ্চেন সেট আপ নিয়ে কথা বলতে বলতে না, মানে ঘুমিয়ে পড়েছি, কখন খেয়াল নেই, তার জন্য ফার্স্ট উইশটা করতে পারিনি আর কি। আমার নিজেরই খুব। আরে কি আশ্চর্য, আমি কি তোকে কিছু বলেছি নাকি রে? আর তাছাড়াও এখন এগুলো আমার অভ্যেস হয়ে গেছে, আর সরি বলার কি আছে? এতবার করে সরি বলিস না। তাছাড়াও এখন তো আমি আর ইনম্যাচিওর নই না। ঠুকছিস? না না, ঠুকবো কেন রে? আমি তো যা বলছি তো বাস্তব কথা বলছি। ছাড় না, বাদ দে না, ছাড়, চল কেক কিনে আনি, চল। না না, ওইসবের আর দরকার নেই, ছাড়, লাগবে না রে ওসব। তাহলে কি লাগবে তোর? সময় লাগবে, যেটা তোর কাছে একেবারে ভ্যালুলেস। এই ভালো ন্যাকামা মারা কথাবার্তা না, মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, তুই কি জানিস না, আমার কন্ডিশনটা কি? তুই জানিস না আমি কি ফালতু সময় কাটাই, ফালতু বসে বসে সময় কাটাই নাকি? আমার কি কোনো কাজ বাজ নাই নাকি? বেকার মনে হয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মতো বেকার ঘুরে বেড়াই আমি? সারাটা দিন ধরে কাজে পড়ে থাকি আমি, তাও তোকে সময় দিই, তাও তার মধ্যেও তোকে যেটুকু পারি সময় দিই। তোর কি এইটুকু সেন্স নেই যে আমি এতটা খাচ্ছি, এতটা সারাটা দিন ব্যস্ত আছি? আরে বাবা, স্পেশাল জিনিস যতই স্পেশাল তো আমাদের মধ্যে, আমরা যখন ভাববো তখনই ওটা স্পেশাল। আমরা যেদিন ইচ্ছা আমাদের মনে হবে এই দিনটা স্পেশাল, সেদিন এটা স্পেশাল, আমাদের মধ্যে ব্যাপার। তোরই বালের কথা বা কি স্পেশাল ডেটা স্পেশাল? তুই আমার বোঝাতো স্পেশাল ডে বলতে কি বোঝায়? বোঝা আমার, তুই বোঝা। এই দিনটা কি রোজ আসবে? আরে রোজ আসুক কি না আসুক, আমরা সেলিব্রেট করব, আমাদের মধ্যে থাকবে তো। আমরা চাইবো যে কবে সেলিব্রেট করব, এটা তো আমাদের মধ্যে একটা স্পেশালিটি থাকবে। স্পেশালটার নিজস্ব গুরুত্বটা কি আছে ভাই? কিছু তো বুঝি না, ফালতু সব সময় ইনলজিক্যাল কথা বলিস, কোনো মানে নেই এগুলো। আমি যখন এত ইনলজিক্যাল কথা বলি, তাহলে আমার সাথে কথা বলিস না। মানে কি বলবো, অনেক বলবো না, মানে তুই জানিস আমার এখন এক্সাম সামনে, এত কোশ্চেনের সেট আপ করা, আমার এত প্রেশার, রাত দিন প্রফেসরদের ফোন আসছে, হয়েছে কি হয়নি, দিন রাত আমার ঘুম নেই। আরে আগের বছরও তো তোকে নিয়ে কত ঘুরলাম, এদিক ওদিক বেরোলাম, সিনেমা দেখলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর করে কাটালাম। আর আমি তোকে বলেছিলাম যে এই বছর একটু ডিলে কর, পরের দিন কর, কারণ আমার একটু এক্সামের প্রেশারটা আছে। তুই তো শুনতেই চাই না, তোর আজকে তো সেলিব্রেট করতে হবে। এই কাজগুলোই সব কিছু, আর আমি কিছু না। না শোন, আমার সামনে এইসব ন্যাকামো মারা আমার কথা একদম বলবি না, বিরক্তি লাগে আমার, জাস্ট বিরক্তি। মাথাটা কি গোবর আছে নাকি? তুই গোবর আছে কি? এত ইলজিক্যাল এটা কি? তোর ব্রেনটা ভগবান দেয়নি নাকি ওরা বাড়িতে রেখেছিস ব্রেনটা? কোনো একটা সাধারণ বুদ্ধি নেই। আচ্ছা তুই না বুঝলে কে বুঝবে? ওরা বুঝবে? আমি প্রফেসরদের বোঝাতে পারবো?
আমার প্রবলেমটা বলতে বলবো ওনাকে আমি। শোন, আমার না বোঝার দরকার নেই। হ্যাঁ, এই, যা তো যা যা, মাথা গরম করবি, যা। গত একটা ইললজিক্যাল কথাবার্তা, শুধু কোনো মানে নেই। যা। আমার সকাল সকাল অভিক, তুই এত সকালে? সকাল কোথায়? 12টা বাজতে চললো। 12টা বেজে গেছে। হ্যাঁ, তা নয় তো কি? কি যে করো তুমি? বল, খবর কি? খবর মানে তোমায় আসলে একটা মানে কথা বলবো ভেবেছিলাম। না, বাইরে দাঁড়িয়ে গেছিস না, ভেতরে আয়, বস। বস। বসবো কোথায় দাদা? তুমি তো জল জ্যান্ত লাইব্রেরি করে দিয়েছো। বসে যখন বলছিস, আচ্ছা বল খবর কি? মানে আসলে দাদা মানে কি বলবো, একটা বিপদে পড়ে গেছি এমন, যার জন্য আসা আর কি তোমার কাছে। আচ্ছা বলবো দেখি। ও হ্যাঁ, দাদা পুরো লাইব্রেরি করে ফেলেছো। বল কি বিপদ তোর? বলছি তুমি এখন ওই টিউশন করাচ্ছ না? টিউশন কবে আর করাতাম? তা তো বটে। বলছিলাম যে যদি একটু আর কি একটু একটা রিকোয়েস্ট রাখো আমার, মানে শেষ ভরসা তুমি আর কি। তোর বিড়ি হবে? বিড়ি বিড়ি না, বিড়ি তো খেয়ে সিগারেট চলবে? সিগারেট? তুই তো বড় লোকের বাচ্চা। না না, গাড়িটা দিচ্ছি। লাইটাতে। হ্যাঁ, আর কি বলছিলি বল। ঠিক আছে। বল কি বলছিলি বল। তো ওই টিউশন ব্যাচ তো করাচ্ছ না, কিন্তু ওই যেটা বলছি আমার একটা রিকোয়েস্ট ছিল। তুমি আর কি শেষ বর্ষে এমন একটা বিপদে পড়েছি, মানে আমি একটা স্টুডেন্ট পড়াই ক্লাস 10-এ, তো মেয়েটি এবার সামনেই মাধ্যমিক দেবে, এই বছরই মাধ্যমিক। তো মানে ওকে একটু যদি পড়াতে পারতে, এমন একটা ও সমস্যায় পড়েছে। আর কেন জানি মনে হচ্ছে আপনি একটু কনফার্ম করবেন প্লিজ। আপনি আমার থেকে ভালো বিজ্ঞানটা বোঝেন। তাহলে একটা কাজ করুন না, আপনি আপনার মেয়েকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের কাছে বসিয়ে পড়ান, তাহলেই তো মিটে গেল। না না, আমি ঠিক এটা বোঝাতে চাইনি, আপনি তাহলে? ভুল বুঝছেন। না, আসলে বলতে চাইছিলাম ওর সাবজেক্টে ওই একটা পার্টিকুলার অধ্যায়ে ওর একটু অসুবিধা হচ্ছে, সেটা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, কোন অধ্যায়? কোন অধ্যায় সমস্যা? অধ্যায়টা যেন বল। পরমাণুর গঠন। হ্যাঁ, পরমাণুর গঠন, ওইটা একটু বুঝতে পারছে না। আচ্ছা, আপনি কি জানেন পরমাণুর অধ্যায়, পরমাণুর গঠনের এই অধ্যায়টা কোন ক্লাসের? ওটা 7-8 7-8। ও কোন ক্লাসে পড়ে? ও তো এবার মাধ্যমিক দেবে। আচ্ছা, আপনার মেয়ে মাধ্যমিকে। তার একটা কথা স্পষ্ট করে শুনে নিন, আমার কাছে যে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টরা পড়ে না, তারা এ ধরনের অন্যায় আবদার নিয়ে আমার কাছে কখনো আসে না, আর আমার কাছে ব্যাক বেঞ্চারদের জন্য কোনো সময় নেই। না বলছিলাম স্যার, সেটা তো জানি, বলছিলাম যদি আপনি একটু আলাদা করে সময় বার করে ওকে এটা বুঝিয়ে দেন, আমি এক্সট্রা টাকা তার জন্য দিয়ে দেবো।
আমার কেন জানি মনে হচ্ছে আপনার কাছে সময় এবং অর্থ দুটোই অপর্যাপ্ত রয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে সময় নেই। এই যে যা সময় হচ্ছে এখন পরের ব্যাচ ঢুকলো বলে আমি এখন একটু ফ্রেশ হব। নমস্কার, আজকের দিনের মতো এইটুকুই। মানে দাদা ওই আমি ক্লাস 10-এর স্টুডেন্টটা পড়াই, ভালো স্টুডেন্ট জানো তো, মানে আর্টসটা দেখি তো ভালো ভালো, আমি যে পড়াই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো মতো ধরে নেয়। কিন্তু যেটা হয়েছে আর কি, ওর ওই সায়েন্সের টিচার মানে পাওয়া যাচ্ছে না, বুঝলে তো, কারণ সময় নেই পড়ানো। এবার মানে তুমি যদি একটু দেখতে, ওকে যদি একটু পড়িয়ে দিতে, তুমি মানে পড়ালে বুঝতে পারবে, খুব ভালো স্টুডেন্ট। না মানে তুই বলতে চাইছিস আমার অনেক সময় হাতে? না সেটা নয়, সেটা নয়, সময় মানে সময় নেই, কিন্তু তোমার ইচ্ছের ক্ষমতা তো আছে, বলো। দেখ অভিক, একটা কথা বলি, তুই আমার জুনিয়র, তুই আমার ভালো করে চিনিস, আমার হবে না, আমি তুমি পরিষ্কার বলছি, মানে আমার হবে না। একবার একটু ভেবে দেখো, মানে আমি তোমাকে বলছি তো, তোমার জুনিয়র ভাইয়ের মতো আমি তোমার, একবার জাস্ট তুমি শোনো, একবার পড়িয়ে দেখো, রিকোয়েস্ট দাদা। হবে না রে ভাই, কেন বলতো, মানে তুই জানিস আমার এই লাইনটা ভালো লাগে না, আর আমার হবে না আমার দ্বারা। একবার দাদা, প্লিজ প্লিজ একবার। দেখ মানে তোমাকে মানে খুব অসহায় ভাবে বলছি, মানে প্লিজ দাদা একবার দেখো। দেখ তোর সাথে আমি কোনো রকম খারাপ ব্যবহার করতে চাই না, তারপর সকাল সকালে এসছিস, দুটো গালাগাল ফালাগাল দিয়ে দেবো, মাথা গরম হয়ে যাবে, জানিস তো, প্রচুর টেনশন মাথায়, পারবো না ভাই, আচ্ছা বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুমি ভেবে দেখো, যদি মানে আর কি হয়তো মাথায় রেখো একবার কথাটা। না রে না, হবে না। ঠিক আছে দাদা, আজ আমি চলি। হ্যাঁ তুই আয়। ও দাদা, ওই তোমায় আরেকটা কথা বলার ছিল। কি? কে এই মাস্টারদা বলতো? কি করে যে এত দিমাগ তার? মাস্টারদা মানে মাস্টারদা এখন ওই পিএইচডি করছে। পিএইচডি? বাহ বাহ, তো কোন কলেজ ছিল? আসলে মানে মাস্টারদা নন গ্র্যাজুয়েট। দেখো অভি, একটা বিপদে পড়ে একটা সিরিয়াস বিষয় নিয়ে তোমাকে আমি ডেকেছি, আর তুমি এই ব্যাপারটা নিয়ে আমার সাথে ইয়ার্কি মারছো? আরে না না, ইয়ার কি না, মানে মাস্টারদা মানে কি বলবো, মাস্টারদা একটা অদ্ভুত চরিত্র, জানেন না। এই যে মাস্টারদার ভালো নাম হচ্ছে জয়জিৎ। আমি তো মাস্টারদার সাথে আর কি এক কলেজে ছিলাম, আমার সিনিয়র ছিল কলেজে, তো তাও আমার মাস্টারদার সাথে পরিচয় হলো মানে মাস্টারদার সেই পপুলারিটির জন্য। কি হয় যে মাস্টারদা মানে ফিজিক্স নিয়ে এতটাই মানে জ্ঞান ছিল, এক সময় এমন প্রশ্ন করে বসতো না, মানে প্রফেসরের হিমশিম খেয়ে যেত। একবার তো মানে একটা প্রফেসর তো খুব রেগে গেছিল ক্লাসে, তারপর থেকে ওই আর কি মাস্টারদাকে সবাই মাস্টারদা বলে খেপাতো, এইভাবেই রয়ে গেছে নামটা আর কি। আর আমার মনে আছে একবার সেই কলেজে আমাদের ইনস্ট্রুমেন্ট আনা হয়েছিল ল্যাবে, তো ল্যাব ইনচার্জ তো কিছুতেই ওই ইনস্ট্রুমেন্ট সেট করতে পারছে না, তো মাস্টারদা গিয়ে করেছিল। এরকমই ছিল মাস্টারদা, মানে এতটাই দক্ষতা ছিল, কিন্তু এই দক্ষতায় কোথাও গিয়ে মাস্টারদার জন্য মানে কি বলবো আর, মানে একাডেমিকে না কোনো কাগজ রইল না, মানে মাস্টারদা ফেল করে গেল অন্যান্য সাবজেক্টগুলোতে, যা করলো ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই তিনটে নিয়ে, বাকিগুলোতে ফেল করে গেল, হলো না গ্র্যাজুয়েশন। তো কিন্তু মাস্টারদা কিন্তু থেমে থাকেনি, তখনও কিন্তু চালিয়ে গেছিল পড়াশোনা, মানে ফিজিক্স সে এখনো মানে পিএইচডি লেভেলের আনঅফিসিয়াল পড়াশোনা করে যাচ্ছে। মাস্টারদার মধ্যে জানেন কি তো, মানে পড়াশোনার জন্য না মানে কোনো সার্টিফিকেট লাগে না। আপনি ভাবুন তো, এই আনঅফিসিয়াল এই দক্ষতা নিয়ে মানে তাও এখনো এই যে আমাদের বিভিন্ন পরীক্ষার যে কোয়েশ্চেন সেটগুলো হয় না, সেখানেও কিন্তু মাস্টারদা কোয়েশ্চেন দেওয়ার সাথে যুক্ত থাকে, সেগুলো যে অ্যারেঞ্জমেন্ট করা, সেখানে কোয়েশ্চেন পাঠানো, এই কাজগুলো কিন্তু করে।
বুঝুন লোকটা মানে কতটা দক্ষ হলে এটা করতে পারছে, আনঅফিসিয়াল পড়াশোনা চালিয়ে গিয়ে। তো মানে কি বলবো, মানে একটু যদি ওকে দেখিয়ে দিত না, মানে খুব ভালো হতো আর কি। সেটা বুঝলাম, কিন্তু তাহলে কি করা যায় বলতো এখন? আপনি ভাবছি যে আচ্ছা আপনি ওই বিটেক ইঞ্জিনিয়ার না, আপনি একটু দেখিয়ে দেন না ওকে। হ্যাঁ, সেটা তো পারি, কিন্তু আমি যে ব্যস্ত, বুঝতে পারছো, আমি সময় কোথায় আমার। দেখো কি করে বলো তো। কি রে তুই মুখটা এরকম বেজার করে বসে আছিস কেন? সে কখন তোকে কি হয়েছে বল আমায়। কিছু না। ও মানে এখনো সেই ওই আগের কথা নিয়ে বসে আছিস? আচ্ছা তুই যেমন ভাবে বললি আমি তো করলাম, আমি তো গেলাম নাকি? আচ্ছা তুই কোথায় গেছিলি? তুই ইন্টারভিউতে। কোথায়, কিসের ইন্টারভিউ? ওই যে বললি যে লেকচার ইন্টারভিউ, সেখানে তো গেলাম। লেকচার ইন্টারভিউ। হ্যাঁ। আচ্ছা তুই কোনোদিন দেখেছিস যে কোনো প্রাইভেট কলেজে লেকচারার এইরকম পোশাক আশাক পরে থাকে? হ্যাঁ, তা আবার ইন্টারভিউ দিতে? আচ্ছা আচ্ছা তুই আমার এই মানেটা বোঝাতে, এইটা কি কোনো কথা? মানে আমার ড্রেস আপটা কি ম্যাটার করে? আমি গেলাম, স্টুডেন্টদের পড়ালাম, কীরকম পড়ালাম সেটাই তো ম্যাটার করে। আরে তুই জানিস না আমি যখন বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম না, কি ভালো রেসপন্স দিচ্ছিল স্টুডেন্টগুলো, দারুণ রেসপন্স দিচ্ছিল। মানে ওরা কত খুশি হয়ে চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম, প্রশ্ন করছিল, মানে সবার একটা জানার ইচ্ছা ছিল। দারুণ ক্লাস হচ্ছিল, দারুণ, ওরা এত এনজয় করছিল ক্লাসটা। শেষমেশ তো অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, আর ওই মূর্খ প্রিন্সিপাল এসে বলছে এই যে অনেকটা হয়েছে থাকুন। ব্যাস, তুই বিশ্বাস করে এত কিছু হওয়ার পর, এত স্টুডেন্টদের এত এনথুজিয়াজম সব কিছু হওয়ার পরও প্রিন্সিপাল কী বলে জানিস? যে আমাদের একটা রুলস আছে, আমাদের একটা প্রিন্সিপাল, আমাদের যেহেতু একটা মেনটেন করতে হয় আমাদের সব কিছু, তোমার ড্রেস আপটা ঠিকঠাক করতে হবে, এই ড্রেস আপে নাকি তুমি পড়াতে পারবে না। মানে টিচার আমি, আরে আমার শিক্ষকতা কেমন, আমি পড়াচ্ছি কেমন সেটা ম্যাটার না, আমাদের ড্রেস আপটা ঠিক করতে হবে। বলে শোন না কি বলে, বলে ওনাদের ওখানে সুইপাররা নাকি এরকম ড্রেস পরে না। হ্যাঁ তোকে এই কথা বললো? হ্যাঁ। তোকে কি বলবো আমি, না সত্যি কথা। আরে দেখ, আচ্ছা তুই আমার একটা কথা বলছে, তুই ধর একটা ছেলে খুব সুন্দর ড্রেস ফ্রেস পরে গেল, চুলটা সুন্দর করে আছে, একদম নতুন সুন্দর ফিটফাট হয়ে গিয়ে স্টুডেন্টের সামনে বসলো, কিন্তু কিচ্ছু পড়াতে পারলো না। তুই ওকে টিচার বলবি? তুই বল, তুই ওকে কি টিচার মানা যায়? এই শোন, মাথা অনেকক্ষণ থেকে গরম করছিস। হ্যাঁ, তোর সব গান্ডু মাথার লজিক না তুই তোর কাছে রাখ। তুই দেখ, আমি না, আমার কেউ একটা সুযোগ দিক, আমি তোকে দেখিয়ে দেবো, আমি তোকে সত্যি দেখিয়ে দেবো কীভাবে পড়ায়। মানে পড়ানোটা গুরুত্বপূর্ণ, মানে এইসব কি কখনো ম্যাটার করে? চুল দাড়ি কেমন আছে, পোশাক কেমন আছে, চটি না জুতো পরেছি, এগুলো ম্যাটার করে পড়ানোতে? তুই কোনোদিন পড়াতে তো পারবি না, শুধু মানুষের মাথায় টুপি পড়াতে পারবি। এটা বাজে কথা বলছিস। হ্যাঁ, এইটা বাজে কথা বলছিস, একটা সুযোগ দিয়ে দেখুক না, আমি বুঝিয়ে দেবো পড়ানোটা কি। শোন, পড়ানোটা অন্য জিনিস, জানিস তো, স্টুডেন্টদের কঠিন বিষয়টা সহজ করে বোঝানোটাই পড়ানো, এইগুলোই। এই আমার মাথা গরম করবি না কিন্তু, বলে দিলাম। হ্যাঁ, বালের মতন কথা বলবি না। তুই তোর এই সমস্ত লজিক নিয়ে তুই থাক, তুই একটা আলাদা কাজ কর, তুই একটা অন্য একটা প্ল্যানেট তৈরি কর, সেখানে গিয়ে তুই তোর এইসব লজিক, আমি চললাম। আরে শোন না, কথাটা তো শেষ হয়নি। আরে না, সে কথাটা তো অনির্বাণের সাথে আমার হয়েছে না, অনির্বাণকে আমি বুঝিয়েও দিয়েছি। তারপরে আর নতুন করে কোনো কথা তো হয়নি। কে? একটু পরে তোকে ফোন করছি। হ্যাঁ খুলছি। বাপরে বাপ, কি ব্যাপার, কি হয়েছে? নমস্কার। হ্যাঁ, আমি জয়জিৎ। জয়জিৎ, তো আমি কি বলবো? না মানে ওই অভিক বলেছিল পড়ানোর জন্য সায়েন্স। সায়েন্স? হ্যাঁ। নাকি টিচার? হ্যাঁ। না, টিচার তো আমাদের হয়ে গেছে, আর টিচার লাগবে না, তুমি দিতে পারো। শুনুন বলছি একটা সুযোগ দিলে, একটা সুযোগ, 2-3 মাস পরে টাকা পয়সা দিতে হবে না, দরকার পড়ে। টাকা পয়সা দিতে হবে না মানে কি তুমি বিক্রি করে হচ্ছে না? টাকা পয়সা তো বলো কেন? শুনুন আমায় বলছি, যদি ভালো না লাগে তাহলে টাকা পয়সা দিতে হবে না। আচ্ছা। মানে দেখুন, পড়িয়ে যদি না ভালো লাগে তাহলে আমার বলবেন, আমি পড়াবো না, চলে যাবো। আচ্ছা, দেখুন 2 মাস। ঠিক আছে।
তো মাম, তোমার ভালো নাম কি? জয়িতা। জয়িতা? জয়িতার টাইটেল শুধু নাম আছে নাকি টাইটেল নেই? টাইটেল বলো। টাইটেল জয়িতা চক্রবর্তী। জয়িতা চক্রবর্তী, বাহ। তো বলো তোমার কি হওয়ার ইচ্ছে, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে? সায়েন্টিস্ট। সেটা তো তোমার মা বাবার ইচ্ছে, তোমার কি হওয়ার ইচ্ছে? আমারও ওইটাই হওয়ার ইচ্ছা। সায়েন্টিস্ট? হ্যাঁ বাদ দাও তো। বলো, হবি টবি তো ডেফিনেটলি কিছু আছে, সারাদিন তো আর পড়াশোনা করো না, কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া? শুধু পড়াশোনা করতেই ভালো লাগে। শুধু পড়াশোনা? পড়াশোনা ছাড়া আর কিছু করো না? না, শুধু পড়াশোনা। আরে আপনি এখানে দাঁড়িয়ে আসুন না, ভেতরে আসুন, আপনিও পড়ুন না। আপনিও পড়ে নিন। আমি পড়বো? হ্যাঁ, কি হয়েছে? আরে শুরু করিনি, আসুন আসুন। আমি পড়বো মানে? আরে কি হয়েছে? না না ঠিক আছে তো। আরে কি হয়েছে? আসুন। না 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 ঠিক আছে, পড়া পড়া। এবার বলো, হবি টবি তো আছে, বলো কি করতে ভালো লাগে? লেখালেখি করি একটু। বা লেখালেখি, দারুণ তো। কি লেখো তাহলে? কবিতা, গল্প? কবিতা। কবিতা লেখো? দারুণ, আমাকে কিন্তু শোনাতে হবে, ঠিক আছে? আচ্ছা বাদ দাও। তো বলো, পড়াশোনা একটু আসি, কি কোন চ্যাপ্টার অবধি হয়েছে, কি করাবো? দেখ, তোর প্রফেশন নিয়ে আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু তুই তো জানিসই বাবা এই ব্যাপারটা ঠিক সেভাবে নিতে পারছে না। তুই অন্তত সেরকম একটা কিছু করতে পারতিস, সেরকম একটা কিছু কর। আচ্ছা, আমি কি ইনকাম করছি না? আমি কি টাকা উপার্জন করছি না? সেটা ব্যাপার না। দেখ, তোকে আমি বললাম যে তুই অন্তত গ্র্যাজুয়েশনটা কমপ্লিট কর, সেটাও করলি না। আমি বললাম যে অন্তত আমার সোর্স তো রয়েছে, বল আমি সোর্স দিয়ে তোকে তুই অন্তত ইন্টারভিউটা অন্তত ঠিক করে দে। তুই তো আমার কথা শুনছিসই না, বল। আরে দেখ, আমার তো কোনো সমস্যা নেই, তুই জানিস, কিন্তু বাবা তো দেখ মানতে চাইছে না। অন্তত তুই একটা চাকরি তো পা ভালো, তারপরে তুই আমাদের বিয়ের পর তুই ছেড়ে দে, সেটা তো কোনো ব্যাপার নেই, তখন তো কেউ দেখতে যাচ্ছে না, বল। তুই অন্তত আপাতত এখন একটা কর। মানে চাকরি পাওয়াটা গুরুত্বপূর্ণ সম্পর্কটা টিকিয়ে রাখতে। দেখ, আমি কিন্তু আমার জন্য একবারও বলছি না। তাই তো মনে হচ্ছে আমার 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 মনে হচ্ছে কি বলতো, মানে পুরো সম্পর্কটা কি একটা কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে। মানে যদি আমি চাকরি পাই তাহলে রিলেশনটা চলবে, নইলে রিলেশনটা শেষ হয়ে যাবে। সম্পর্কের কোনো মানে গুরুত্ব নেই এখানে, চাকরিটা গুরুত্বপূর্ণ। আমি কি বলবো বল? আমি তো শুধুমাত্র আমাদের বিয়ে পর্যন্ত একটা বলছি। দেখ দেখ, আমি পারবো না রে, এইভাবে একটা শর্তের উপর দাঁড় করিয়ে সম্পর্কটাকে আমি পারবো না। যদি এই শর্তের উপর দাঁড়িয়ে সম্পর্কটা আমাদের আগায়, আমার মনে হয় আমি কি তোর কাছে কিছুই না? আমার জন্য এইটুকু করতে পারবি না? তুই কি ভালোবাসলি তাহলে, বল। দেখি, আমি তোকে একটা কথা বলি, আমি আমার বিষয়টাকে যেমন ভালোবাসি, আমি ফিজিক্সকে যেমন ভালোবাসি, আমি তোকেও একইভাবে ভালোবাসি। আর সেটা তুই জানিস ভালো করে। তুই কি সেই জায়গায় দাঁড়িয়ে তুই এইটুকু অন্তত করতে পারছিস না, বল, আমার জন্য? কিন্তু তুই এটা বুঝতে পারছিস না, তুই একটা শর্তের উপর একটা সম্পর্ক এভাবে চলে না। আজকে আমি যদি চাকরি না পাই, তার মানে এই সম্পর্কের কোনো দামই রইল না। এত বছরের আমাদের এই সম্পর্ক, আমাদের এই বন্ডিং, তার মানে কোনো দাম নেই। মানে ব্যাপারটা একটা ব্যবসা হয়ে গেল। এখন ভালোবাসাতেও ব্যবসা করতে হবে। তাহলে আমি কি করবো, বল? আমি জানি না রে, আমি তোকে কি বলবো আমি জানি না, কিন্তু আমি শিক্ষা আর ভালোবাসা এই দুটো নিয়ে ব্যবসা করতে পারবো না, আমি পারবো না রে। তোর কাছে তাহলে আমার কোনো মূল্যই নেই, তাই তো? তুই ব্যাপারটা বুঝতে পারছিস না, ব্যাপারটা মূল্য না, ব্যাপারটা এথিক্স। আমার কাছে আমার এই ভাবনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ, আমার কাছে তুই খুব গুরুত্বপূর্ণ। তাহলে তুই কেন এই একটা ব্যাপার মেনে নিতে পারছিস না? একটুখানি কর না, এইটুকু আমার জন্য। কিন্তু ওই চাকরি, কারো আন্ডারে থেকে, কারো দাসত্ব থেকে দাসত্বগিরি করা, বা
এই মানে বুদ্ধি মানে তাহলে আর তুই নিজেকে কি পাল্টে ভালোবাসলি? তাহলে আর তুই কি ভালোবাসলি বল? তাহলে নিজেকে পাল্টে নিয়ে গিয়ে এইভাবে আমার মনে হয় এটা যথাযথ হবে না রে। আমি পারবো না রে। একটা একটা শর্তের উপর দাঁড়িয়ে একটা পুরোপুরি নিজেকে পরিবর্তন করে নিয়ে আমি পারবো না এইভাবে ব্যবসা করতে, ভালোবাসা নিয়ে পারবো না। তুই তাহলে কিন্তু ভবিষ্যতে খুব পস্তাবি। আমি চাই না কি হবে। একদিন তুই ঠিক পস্তাবি, তুই দেখিস। তো চলো তাহলে H2O ফর্মেশনটা দেখিনি কিভাবে H2O ফর্ম হবে। দেখো H2O রাইট। তো লাস্ট এইচে মানে হাইড্রোজেনের অরবিটের লাস্ট কটা ইলেকট্রন আছে? একটা। একটা। ওর তাহলে আমরা এখানে একটা দিলাম। অক্সিজেনের অক্সিজেনের 6টা। 6টা, ভেরি গুড। দিলাম হাইড্রোজেনের একটা। হলো এটা, এটুকু। এটার দুদিকে একটা একটা করে দিলে কেন? দেখতে ভালো লাগছে, দেখো সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা, আর দেখতে ভালো লাগলে মনে থাকবে ভালো করে। ঠিক আছে, তো এটুকু ক্লিয়ার। এবার তুমি বলো এই হাইড্রোজেনের আর কটা লাগবে? আর একটা লাগবে। একটা লাগবে, এইদিকেও হাইড্রোজেনের একটা লাগবে, এবং অক্সিজেনের টোটাল লাগবে দুটো। দুটো। তাহলে এবার বলো তো কিভাবে আমরা বন্ডিংটা করব? বন্ডিংটা ভাবো কিভাবে বন্ডিংটা সহজভাবে করা যায়। হাইড্রোজেনের আর একটা, এই হাইড্রোজেনের আর একটা, আর অক্সিজেনের দুটো। তাহলে আমরা বন্ডিংটা কিভাবে করবো? তাহলে কিভাবে আমরা H2টা বানাতে পারি? একটু ভাবো, পারবে? আসছে না মাথায়? আচ্ছা ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবো উদাহরণটা। ধরো রাম ও শ্যাম সিনেমা দেখতে গেল। একটা সিনেমা লেগেছে যেখানে দু ধরনের টিকিট, একটা হচ্ছে সিঙ্গেল টিকিট আর একটা হচ্ছে তোমার কাপল টিকিট। সিঙ্গেল টিকিটের দাম 8 টাকা, কাপল টিকিটের দাম 16 টাকা। ভালো করে বুঝবে, হ্যাঁ। এবার ধরো রামের কাছে 10 টাকা আছে এবং শ্যামের কাছে 6 টাকা আছে। তো যখন টিকিট কিনতে গেল দেখলো সিঙ্গেল টিকিট আউট অফ স্টক, শেষ। তাহলে বাকি থাকলো কাপল টিকিট। এবার রামের কাছে কত টাকা আছে? আমার কাছে 10 টাকা। 10 টাকা। শ্যামের কাছে 6টা। 6 টাকা। এবার তুমি দেখো যদি রাম 2 টাকা শ্যামকে ধার দেয়, কারণ শ্যামের কাছে তো 2 টাকা এমনি কম, রাম শ্যামকে 2 টাকা ধার দিল, তাহলে শ্যামের কাছে কত টাকা রইল? 8 টাকা। 8 টাকা। রামের কাছে কত রইল? 8 8 টাকা। 8 মিলে কত হলো? 16। তাহলে 16 টাকা দিয়ে কাপল টিকিট কিনতে পারবে। কাপল টিকিট কিনলে দুজনে যেতে পারবে। তার মানে কি হলো দেখো, রাম কি করলো? 2 টাকা ধার দিল, তো 2 টাকা ধার দেওয়ার ফলেই কিন্তু শ্যাম পরিপূর্ণ হলো এবং দুজনেই একসাথে বইটা এনজয় করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে? সহজ লাগলো? এবার আমরা তাহলে করতে পারবো তো এটা? একদম, ভেরি গুড। তাহলে কিভাবে করবো বলো? তাহলে হ্যাঁ। ও একটা ওর থেকে ধার নেবে। ওকে, ধার নিল, এইভাবে ধার নিল। ও আবার একটা ও এখান থেকে ধার নিল, ভেরি গুড, ধার নিল। এবার আর ও পুরোটাই ইউজ করবে, ওরটাও নেবে তাহলে ওর 8টা হয়ে যাবে। একদম ঠিক, ভেরি গুড। এটা এত সোজা ছিল? হ্যাঁ, এই যে হয়ে গেল তো। হ্যাঁ। তাহলে অক্সিজেনের 8টা হলো, হাইড্রোজেনের তাহলে 2টো হলো, আর এখানে হাইড্রোজেনের 2টো হলো। তাহলে বাকি দেখো এখান থেকে H কটা থাকলো? 2। 2। অক্সিজেন কটা থাকলো? একটাও সম্পূর্ণ। সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিটলি H2O। হ্যাঁ। একদম ক্লিয়ার? হ্যাঁ। সহজ লাগলো? ভেরি গুড, এই তো বুঝে গেছো। তাহলে বাকিগুলো HW করে আনবে, আশা করি পারবে, কোনো অসুবিধা হবে না। একদম যখনই তুমি আটকাবে তখনই নিজের মনে মনে এরকম উদাহরণ নিজে তৈরি করবে। তুমি যত নিজেকে নিজে উদাহরণ দিয়ে নিজে বোঝাতে পারবে তত তোমার কাছে এটা সহজ হবে। ক্লিয়ার একদম? ভেরি গুড। তবে এইটুকুই থাক আছে। তো বলো, তোমার কবিতা লেখা চলছে কেমন? লিখেছি তো একটা। লিখেছো? শোনাও, শুনবো তো, দেখি। এই যে এটা। শোনো শুনি। নেই, শোনো।
শোনাবো? হ্যাঁ একদম, একটু জোরে শোনাবো। আমার চোখের তলায় কালি, আমার শুধুই কতগুলো রাত জাগালি। ভেসেছি প্রথম প্রেমের আবেগে, হারিয়েছি নিজের মধ্যে নিজেকে। যদি ভাঙতেই হতো সেই আবেগ মিনার, তবে তুই কেনই বা এলি আমার মিছেই রাত জাগালি। রাতের অন্ধকারে জ্বালিয়ে মনের প্রদীপ, চলতো চোরাচালান কত অনুভূতি। ফিসফিসিয়ে কথা আর স্বপ্নালু রং মাখা কয়েদি হতো মন, শিহরিত হতো শরীর। তবে ধূসর রং মাখিয়ে হৃদয় ভাঙতে কেন গেলি? তোর জন্য হয়েছি রাতের প্যাঁচা, তোর জন্যই চোখের তলায় কালি, আমার মিছেই রাত জাগালি। রাতের নেশা চোখে মেখে কত গল্প হতো, ছোট বড় দুঃখগুলোর সমান ভাগ হতো। রাত জাগা সেই মেসেজগুলো কত রাগ ভাঙাতো, টুকরো টুকরো আদরগুলো রাত জেগে ব্যথায় প্রলেপ দিত। তোর জন্যই আজ ঘুমের সাথে আড়ি, মিথ্যে স্বপ্নগুলো সব চোরা বালি। তোর জন্যই আজ কত যে রাত জাগা, তোর জন্যই আমার চোখের তলায় কালি, আমায় মিছেই রাত জাগালি। বাহ, দারুণ দারুণ, ভেরি গুড। তুমি তো সত্যি দারুণ লেখো। এরকমভাবে লিখতে থাকবে, একদম থামবে না, লেখা যাতে না থামে। ভেরি গুড, দারুণ লাগলো। লেখা কোনোভাবে যাতে না থামে, পড়াশোনা চলবে, লেখেও চলবে, প্যাশনকে কখনো ছাড়তে নেই, ঠিক আছে? মা বাবা যদি তোমার একটু বুঝতো তাহলে হয়তো একটু সাপোর্ট পেতে ভালো লাগতো, বাট নো ওয়ারিজ, নিজে চেষ্টা করতে থাকবে। সুপ্ত প্রতিভাটাকে একদম যাতে না চলে যায় সেটা দেখে লিখতে থাকবে, যা মনে আসবে লিখতে থাকবে, ঠিক আছে? আর আমরা বলছি, একটু আসি। হ্যাঁ আসুন আসুন আসুন। পড়ানো তো বোধহয় আজকের মতো শেষ। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে। মাম, তুমি একটু ওপরে যাও তো। কিছু বলবেন নাকি? হ্যাঁ, দুটো কথা। আচ্ছা পড়ানো ঠিকই আছে, ও আচ্ছা। ঠিকই বুঝতেও পারছে, আমি যতটুকু দেখছি। তবে একটা কথা বলা, সেটা হচ্ছে যে একটু ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। ডিস্টেন্স মেনটেন মানে বুঝলাম ঠিক। মানে তোমার আর ওর মধ্যে একটু ডিস্টেন্স রাখতে হবে। ডিস্টেন্সটা আমি মানে কি, সমস্যাটা কি হচ্ছে? সমস্যা কিছু নয়, সমস্যা হচ্ছে যে ডিস্টেন্স না থাকলে তোমার ভয় পাবে কেন? ভয়? হ্যাঁ, ভয় পেতে হবে কেন? ভয় পেতে হবে না। ভয় না পেলেও ঠিকভাবে তোমাকে মানবে কেন, পড়া করবে কেন? ভয় তো পেতেই হবে না। ভয়, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, ধরুন আপনি মাল খাবেন। কি? মাল 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 ধরতে বলছি, খেতে বলছি না। মাল খাবো? হ্যাঁ। কি বলছো তুমি? আরে ধরুন না, সমস্যাটা কোথায়? ধরুন আপনি মাল খাবেন। আচ্ছা, এই কথাটা আপনি আপনার বন্ধুকে বলবেন না বউকে বলবেন? অবভিয়াসলি বন্ধুকেই বলবো। কেন বন্ধুকে বলবেন, কেন বউকে বলবেন না কেন? আরে তুমি জানো না, বউকে বললে কি কেলেঙ্কারি হবে। এটা বন্ধুকেই বলতে হয়, এটা বউকে বলা যাবে না। বিয়ে তো করনি, বুঝবে না। মানে বউকে ভয় পাচ্ছেন তার জন্যই বলবেন না, তাই তো? সেই রকমই। হ্যাঁ হ্যাঁ, বন্ধুকে বললে তো কাজটা সহজে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুদের সব কিছু বলা যায়, তাই না? তাহলে ভাবুন, যদি ও আমার সাথে বন্ধুর মতো মেশে, ওর সব সমস্যাগুলো আমাকে বলতে পারবে, যেগুলো আমি সলভ করতে পারবো। ও যদি আমার ভয় পায়, তাহলে তো আমার সমস্যাগুলো বলতে ভয় পাবে। তাহলে আমি তো ওকে সেই সমস্যাগুলো বোঝাতেই পারবো না, যেগুলো তোর সমস্যা আছে। না ঠিকই আছে, ঠিকই বলছো, কিন্তু না তবুও তো একটু ডিস্টেন্সটা কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? একটু ডিস্টেন্সটা মেনটেন করো। হ্যাঁ, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের মধ্যে স্বল্পমাত্রায় যে আকস্মিক বলটা কাজ করে তাকেই বলে নিউক্লিয় বল। ভেরি গুড, মানে আগের দিনে পড়াটা বুঝেছি ভালো করে, তাই তো? ও স্যার, বলছি কি, ও যে একটা ইউপ্যাক যে চারটা ছিল না, ওই চারটা আচ্ছা আচ্ছা, আমি চার্টটা লিখিয়ে দিয়েছিলাম, ভালো করে বুঝবে। দেখো এখানে দেখো, কোনো জমি যদি একটা কার্বন থাকে, তাহলে আমাদেরকে কী বলবো? মনো, দুটো থাকলে ডাই, তিনটে থাকলে ট্রাই, চারটে থাকলে ট্রাই। এই যে চারটা লিখে দিয়েছি, চারটাকে ভালো করে পড়বে।
তারপর বন্ড ওয়াইজ যদি তুমি আসো, যদি বন্ড দেখি, সিঙ্গেল বন্ড হলে আন, ডাবল বন্ড হলে ইন, ট্রিপল বন্ড হলে আইন, এই বিষয়টাকে তুমি একটু পড়বা, পড়ে প্র্যাকটিস করবা, ঠিক আছে? দেখবে প্র্যাকটিস করতে 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 তুমি যত ব্যাপারটা প্র্যাকটিস করবে আরামসে চলে আসবে, ঠিক আছে? তুমি করবা, করে রেডি করবো, অসুবিধা হলে তো আমি আছি, পরের দিন আমার দেখিয়ে দেবো, ঠিক আছে? ভেরি গুড। তাহলে মোটামুটি এই ব্যাপারটা প্র্যাকটিস করবো, আর যাবতীয় যা যা পড়া দেওয়া আছে সেগুলো তো রেডি করে রাখবা, ঠিক আছে? বলছি সিলেবাস তো কিছু এগোচ্ছে না, অনেকদিন তো হয়ে গেল পড়াচ্ছ। সিলেবাস তো এখন দেখুন, ওর তো ডেটটা অনেক প্রবলেম আছে, মানে গোড়ায় অনেক সমস্যা, সেগুলোকে তো আমার ঠিকঠাক করে এগোতে হচ্ছে, নাহলে তো কিছুই বুঝবে না বিষয়টা। এটা তো না না বলছি সব ঠিক আছে, কিন্তু ওর বন্ধুদের আমি খবর নিয়েছি, ওদের তো সিলেবাস কমপ্লিট প্রায়, আর ওর তো এখন অনেকগুলো চ্যাপ্টার বাকি, সামনে পরীক্ষা এসে যাচ্ছে, তো কিছুই পারবে না। দেখুন, আপনি সবার সাথে ওর তুলনা কেন করছেন আমি বুঝি না। ওর সমস্যাটা দেখুন, ওর বন্ধুরা পারছিল, এগিয়ে গেছে, কিন্তু ওর তো সমস্যাগুলো রয়ে গেছে, সেগুলো যদি আমি ঠিকঠাক না করিয়ে সিলেবাসটা কমপ্লিট করে দিই, এবং পরীক্ষার সময় গিয়ে এমন কিছু প্রশ্ন আসলে যেগুলো ওকে বুঝে লিখতে হবে, সেগুলো যদি না পারে তাহলে লাভ কী? মানে নোট দিলাম, আমি দাগিয়ে দিলাম, কমন দিয়ে দিলাম, এইভাবে করে আমি সিলেবাসটা শেষ করে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বোঝার জায়গাটাতে তো ওর গাফিলতি থেকেই গেল, ওই জায়গাটা তো বুঝলোই না, তাহলে ওর শেখাটা কোথায় হলো? আর না শিখলে তো পারবে না। সেটা ঠিক আছে, সে বুঝুক শিখুক, কিন্তু সিলেবাসটা তো কমপ্লিট করতে হবে, ওটা আমার চাই। সিলেবাস না কমপ্লিট হলে কি করে হবে, না নাহলে তো একদমই পারবে না। ঠিক আছে, একটু সেটা দেখো, সিলেবাসটা যেন ঠিকভাবে কমপ্লিট হয়। হ্যাঁ, বল, তোর কি সারপ্রাইজ আছে বলছিলি? না আগে তোরটা শোন। আচ্ছা দেখ, অনেকদিন ধরে তো বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, আর ভালো ভালো সম্বন্ধ অনেক আসছে। হ্যাঁ, তুই তো বেশ ভালো টাইটেলও করছিস, বেশ না করেই যাচ্ছিস। হ্যাঁ, কিন্তু এবার আমি আর না করি না। মানে এবার আমি হ্যাঁ করে দিয়েছি। দেখ, আমি অনেক ভাবলাম, অনেকবার দেখলাম, একা একা তো আর স্যাক্রিফাইস একদম একতরফা করা যায় না। আমি দেখছিলাম একতরফা আমি স্যাক্রিফাইস করে যাচ্ছি। দেখলাম ফ্যামিলি ভালো, বাড়ি ঘর ভালো, ছেলেও ভালো চাকরি করে, তো আমি এবার আর না করিনি। যাই হোক, বল তোর সারপ্রাইজটা কি? না আরে না, আমার কোনো সারপ্রাইজ নেই আসলে। তুই ফোন টোন ধরছিলি না 3-4 দিন ধরে, আবার করছিলাম, তাই বললাম একটু দেখা তো করতে হবে, তাই আর কিছু বাহানা দিয়েছিলাম আসলে। ও আচ্ছা, যাই হোক, যে কথা বলার সেটা হচ্ছে, দেখ তুই আর আমাকে ফোন করিস না, বুঝলি? আমি জানি তুই আর করবিও না, তাও বলছি ফোন করে আর কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করিস না আমার সঙ্গে, তবে লাভও হবে না একটা। যাই হোক, ভালো থাকিস। আচ্ছা, আজকে আমার একটু তাড়া আছে, একটু কাজ আছে, আমার যেতে হবে, বুঝলি? আচ্ছা, ভালো থাকিস। হ্যাঁ, ভালো থাকিস।
অমিত, বলছি শোন না, তুই যেই ইন্টারভিউটা ফিক্স করেছিলি না আমার জন্য, হ্যাঁ 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 ওই প্রফেসর হিসাবে, হ্যাঁ বলছি তুই ওটা ক্যান্সেল করে দে, বুঝলি তো? না রে, মানে কী বলতো, আমি করব না, আমি ইন্টারভিউতে যাব না। বুঝতে পারছি তুই অনেক কষ্ট করে অনেক ম্যানেজ করে সেট আপ করেছিলি, সেই সেই অবস্থাতে নেই ভাই। রাখছি ভাই, আমি মানা করে দিচ্ছি, হ্যাঁ আমি যাব না, রাখছি ভাই, হ্যাঁ বাই 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 ভাই, বাই। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা মনে। তাই তো রাত আমায় বলে তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না এই রাতে। ও চাঁদ, বলো না সে লুকিয়ে আছে কোথায়, সে কি খুব কাছের তারাটা তোমার, সে কি করেছে অভিমান আবার, হঠাৎ সে চলে গেছে শূন্যতা জানো এ ঘরে। তাই তো রাত আমায় বলে তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না রাতে, তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে, ভেঙে পড়ো না এই রাতে। স্যার, ও স্যার, আমার হয়ে গেছে অঙ্কটা। ও স্যার, স্যার আমার হয়ে গেছে। কি হয়েছে কি? কিসের টাকা কত? আমার তো মনে আছে নাকি সব ব্যাপারে এত জ্ঞান দাও কেন বলো তো? হ্যাঁ, তুমি জানো না আমি কি কাজ করি? অফিসে 100টা ফাইল রোজ আমাকে সাইন করতে হয়, হাজার হাজার লোককে আমি অ্যাটেন্ড করি। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ টাকা কখন দিতে হবে সব আমার মনে আছে, সময় মতো ঠিক টাকা দিয়ে দেবো। তুমি যেটা করছো সেটা মন দিয়ে করো। সারাদিনে করো তো ওই দুটো কাজ, সেটাও তো হাজারবার বলতে হয়। তুই আর জ্ঞান দিচ্ছ আমাকে টাকার কথা বলতে। টাকাটা কে রোজগার করে? টাকাটা কে রোজগার করে, তুমি না আমি? তো আমি যখন রোজগার করি আমি ওর ঠিক সময় মতো দিয়ে দেবো। তো এতবার আমাকে বলার তো কিছু নেই। হ্যাঁ, এই নেক্সট বার কিন্তু আমি আর কোনোদিন বলবো না তোমাকে, তুমি এই ব্যাপারে আমাকে একদম জ্ঞান দিতে আসবে না।
ঠিক আছে? মনে রাখবে আমি যা বলছি এটা শেষবার। তুমি সব ব্যাপারে কিন্তু মাঝে মাঝে দেখছি তুমি কিন্তু আমাকে জ্ঞান দিতে আসো। টাকা নিয়ে আমাকে কখনো জ্ঞান দেবে না। যেটা করছো সেটা করো তো সব বাড়িতে দু একটা কাজ করো, তাতেই তুমি মাথা কিনে নিয়েছো একেবারে। সব ব্যাপারে জ্ঞান দিতে এসছে আমাকে। কি ব্যাপার, কি চাই? আপনার এরকম ভাবে নিজের স্ত্রীর সাথে মোটেও কথা বলা উচিত না, একটু ভদ্রভাবে কথা বলুন নিজের স্ত্রীর সাথে। মানে নিজের স্ত্রীর সাথে একটু ভদ্রভাবে কথা বলুন। এই পয়সা ইনকাম করলেই হয় না, একটু ভদ্রতা শিখুন। না শোনো, আমার কথাটা শোনো। তুমি শুনবো না, তুমি এত বড় আস্পর্ধ, তুমি আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার না বলছো। না, ফ্যামিলি অ্যাফেয়ার নেই, আমি একটা সাধারণ মানুষ হয়ে বলছি। আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলছেন? অভদ্রের মতো কথা বলছেন। মানে টাকা ইনকাম করেন বলে নিজেকে কি সর্বসর্বা মনে করেন যায় না? আর কি আপনার বাড়ির স্ত্রীর কোনো মূল্য নেই নাকি? একদিন বাইরে চলে যাক, একদিন থাকবেন স্ত্রীর ছাড়া, সংসারের কাজটা কি না নিজে বুঝতে পারবেন। গুরুত্ব দিন, আছে যখন গুরুত্ব দিন, ভদ্রভাবে কথা বলুন। কি অসুখের মতো কথা বলছেন? চুপ করো। তুমি এত জ্ঞান দিচ্ছ কেন? তোমার কাজটা কি? তোমাকে এখানে এই বাড়িতে কেন রাখা হয়েছে? আমার মেয়ে টিচিং করবার জন্য। হ্যাঁ। তো তুমি সেখানে আপনি এখানে আমি আমার টিচিং এর কাজটা ভালোই বুঝি আর ভালোই করছি, আপনাকে সেখানে দেখতে হবে না। কিন্তু আপনি একটু ভদ্রতাটা শিখুন। মুশকিল না তো? ভদ্রটা কোথায়? তুমি এখানে আসার সাহস পেলে কি করে? যাও টেস্ট সেটা না করে এখানে তুমি দাঁড়িয়ে আছো উজমুখের মতো। আচ্ছা সরি ভুলে গেছে। পড়াতে যাচ্ছ মানে? পড়াতে আর হবে না, বুঝে গেছি তোমার এলে। পড়াতে হবে না, তুমি এখন ঘর থেকে বেরো। আরে শুনুন, ওর সিলেবাসটা বাকি আছে, দারুণ পারফর্ম করছে। সিলেবাস তো বাকি থাকবে। তোমার মতো একজন টিচার হলে সিলেবাস তো বাকি থাকবে। যে নিজের পড়ানো বাদ দিয়ে এসে আমাদের এখানে নাম বলাচ্ছিল তো বাকি থাকবে। আমি বুঝেছি। আমার মেয়ে ভবিষ্যৎ গেছে তোমার পাল্লায়। আর সরি বলে লাভ নেই। যাও, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তোমার এলএম কি। ঠিক আছে? তুমি একটা সামান্য টিচার, তুমি পরীক্ষায় এসে মানে নাম বলাচ্ছ। আর বড় বড় জ্ঞান দিয়েছো, তোমার এই হয়েছে সেই হয়েছে, পিএইচডি করেছো, এই করেছো সেই করেছো, ওসব জ্ঞান তোমার পকেটে রেখে দাও। যাও, ওসব পিএইচডি চলে না। সারা জীবনে একটা চাকরি জোগাড় করতে পেরেছো? আর কার সাথে কথা বলছো বলো তো? একজন বিটেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছো। নিজে একটা বেকার ফালতু মুখে এক গাদা চুল দাড়ি নিয়ে শুধু বাড়ি পড়িয়ে বেড়াও। সামান্য একটা প্রাইভেট টিউটর, তাই এত বড় এলেন। হ্যাঁ, যাও বাড়ি গিয়ে যাও। দারুণ পারফর্ম করছে, পারফর্ম পরীক্ষা খারাপ রেজাল্ট হবে এখন ছেড়ে দিলে করো না। আরে তোমার থেকে ভালো মাস্টার আমি ঠিক জোগাড় করে নেবো। টাকা থাকলে সব পাওয়া যায়। কারো ভাত ছেড়ে কাকে অভাব হয় না। তুমি যাও, তোমাকে আপনার নাম্বারটা কেন দেখছেন? বুঝুন, শুধু নাম্বারটা তো দরকার, নলেজটা তো ভালো ভাবছে, নলেজটা তো দরকার। ঠিক আছে, নলেজ লাগবে, নাম্বার তো দরকার। নাম্বার ছাড়া কোথায় চাকরি হবে? তোমার মধ্যে এক বস্তা জ্ঞান নিয়ে নিজে তো একটা চাকরি জোগাড় করতে পারলে না। নাম্বার নেই তাই চাকরি পাওনি। আমার নাম্বার ছিল, আমি চাকরি পেয়েছি। আমরা কি দেখি? আমরা যখন জব দিই মানুষকে, কাজে যোগ দিতে বলি, তখন কি দেখি? নাম্বারই তো দেখি। তার কত নলেজ আছে সেটা তো পরের ব্যাপার। তুমি এক গাদা নলেজ নিয়ে যাও মানে আপনার মানে নলেজের কোনো দাম নেই? নলেজের দাম আছে, কিন্তু আগের নাম্বার দরকার। আমার মেয়ে ভালো নাম্বার পেয়ে ভালো র্যাঙ্ক করবে, অনেক উঁচু প্রতিষ্ঠিত হবে, সেটা আমি চাই। নলেজ কি হয়ে যাবে? তুমি জানো তোমাকে এত কথা বলা তোমার দরকার। একটু বুঝুন, তুমি বেরোবে না, খাওয়া ধাক্কা দিয়ে বার করবো। যথেষ্ট হয়েছে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমি যাও, অনেক হয়েছে। তোমার মতো টিচার পাওয়া যায়। তোমার তো ভালো টিচার নিয়ে আসবো। চল ফটো এখান থেকে চলো পড়াতে স্কুল টিচার না কিছু। তুই এখানটা দাঁড়িয়ে কি করছিস? যা ঘরে যা। তুমি আগে তাড়িয়ে দিলে? তাড়াবো না মানে? তুই দেখলি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। তাড়াবো না মানে ওকে ঘা ধাক্কা দিয়ে দাঁড়াতাম। আমার সামনে এক্সাম, এখন আমার কি হবে? কি হবে মানে অন্য কে টিচার পড়াবে আমাকে? অন্য? আরে আমি পড়াবো তো কে? তুমি পড়াবে? হ্যাঁ, না পড়ানো কি আছে? তুই তো জানিস তোর বাবা একজন ইঞ্জিনিয়ার। না পড়ানো কি আছে? ওই তো সাবজেক্ট। তুই যা ঘরে যা। তুমি জানো না বাবা, দাদা কত ভালো পড়াতো। আর এখন কে পড়াবে আমাকে? কে অত ভালোভাবে বোঝাবে? আরে তুই তোর বাবার উপর ভরসা রাখতে পারছিস না? তুই ওই দুদিন ওই মাস্টারটা পড়িয়েছে, মাথা কথা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, বাবার সাথে এইভাবে কথা বলছিস? যা তুমি স্যারের নামে বাজে কথা বলবে না বাবা। তুই বাবা কত টেম্পার! তুই আমার উপর গরম দেখাচ্ছিস। তুই যাবি ঘরে, শিগগিরই যা ঘরে যা। তুমি সবসময় কেন আমার সাথে মার সাথে এরকম করো? তুমি এটা ফালতু বাবা। এই কি কার সাথে কথা বলছিস? তোমার মতন বাবা যেন এই দরজা খোল মা, দরজা খোল।
দামই নেই, কোনো দাম নেই। সব নাম্বার সব নাম্বার পিছনে পাচ্ছে, কোনো দাম নেই নলেজের। কি দেখছো? কি দেখছো? কি সার্কাস দেখছো? ভালো লাগছে তো? ভালো লাগছে সার্কাস? সার্কাস দেখছো? দৌড় দৌড়, ইঁদুর দৌড়, বুঝো? ইঁদুর দৌড়। সবাই নাম্বার পাবে, নাম্বার লাগবে। নলেজের কারো কোনো পাত্তাই নেই, মানে দরকারই নেই নলেজের। কি হবে নলেজ দিয়ে? সবাই সবাই রেজাল্ট করবে, নাম্বার নেবে, চাকরি পাবে, ওটাই গুরুত্বপূর্ণ। মানে জ্ঞানের কোনো দরকারই নেই জ্ঞানের। তোমার জীবনটাই তো বৃথা, হ্যাঁ? জীবনটাই বৃথা তোমার। কি করলে এত? হ্যাঁ, কাদের জন্য করলে? এদের জন্য এত কিছু করলে, এত কিছু লেখালেখি, এত কিছু, নিজের জীবনটাকে কাদের জন্য দিলে? এদের জন্য। হ্যাঁ, এরা গুরুত্ব দিচ্ছে? কোনো মূল্য নেই তোমার, কোনো মূল্য নেই। ব্যবহার হচ্ছে শুধু ব্যবহার হচ্ছে শুধু। দেখো, এত কিছু কাদের জন্য করেছো? এত কিছু থিসিস, এত কিছু কাদের জন্য? যাদের জন্য করেছো তারা শুধু সেটাকে ব্যবহার করছে নাম্বার পেতে, শুধু ব্যবহার করছে চাকরি পেতে। নলেজের জন্য কোনো ব্যবহার নেই। নলেজ বাড়াতে হবে, কারো পাত্তা নেই। তোমার জীবন থেকে কি শিখছে তোমার জীবন থেকে? কিচ্ছু না, কিচ্ছু শিখছে না তোমার জীবন থেকে। শুধু রেজাল্ট চাই। হ্যাঁ, তাহলে এটা কি? এটা একটা ইলেকট্রিক জেনারেটর, ঠিক আছে? ইলেকট্রিক জেনারেটর কীভাবে তৈরি হয় বলছে যে একটা অসংখ্য কিছু চুম্বক লাগবে, আর লোহার চোঙ লাগবে। তো তার মাঝখানে তামার কুণ্ডলি মানে পায়চানার তার। তো সেই কুণ্ডলি দিয়ে ওটার সাথে সেট করা থাকবে, তাহলে কারেন্টটা তৈরি হবে, মানে বিদ্যুৎ তৈরি হবে। সেই বিদ্যুৎ দিয়ে আমাদের এই ফ্যান, আলো এগুলো জ্বলবে। সহজ হবে। হ্যাঁ, ওভাবেই বিদ্যুৎ তৈরি হবে, তার দিয়ে যাবে। কেন হবে ওইভাবে বিদ্যুৎ তৈরি হবে? কেন হবে আবার? কেন হবে বলে তো কোনো কথা নেই। আছে এর মধ্যে, কেন হবে বলে কিছু নেই। এখানে যেটা আছে সেটা পড়ে নিলেই বুঝতে পারবি। সহজ ব্যাপার, এভাবেই কারেন্ট তৈরি হবে। মানে ওইটা কি করলে? ওই তো দুটো চুম্বক আর তার ঘুরালে কারেন্ট উৎপন্ন। হ্যাঁ, এইভাবে। আর কার্যনীতিটা পড় না, পুরো বুঝে যাবি। সহজ ব্যাপার একদম। কার্যনীতিটা পড়লেই তুই বুঝতে পারবি। না, কারেন্টটা কেন, মানে কিভাবে তৈরি হবে? কিভাবে তৈরি করবে? এসব কি অনাবশ্যক প্রশ্ন করছিস? এসব কি আসবে নাকি পরীক্ষায়? এই যে কার্যনীতি, তারপরে এই গঠন, এগুলো পড়বি, এগুলো পরীক্ষা আসে বেশিরভাগ সময়। ও বাড়িতে একটা চুম্বক নিয়ে এসে দুটো তার ঘুরালেই কারেন্ট উৎপন্ন হবে, এই লাইট জ্বলবে। মহা মুশকিল হলো, উদ্ভট প্রশ্ন করে। বাড়িতে কেন কারেন্ট তৈরি করবো আমরা? তোর এটা যেটা দেওয়া আছে সেটা মুখস্থ কর, মনে রাখবি, পরীক্ষার খাতায় লিখবি, নাম্বার পুরো পেয়ে যাবি। কার্যনীতিটা পর, এটা বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তাড়াতাড়ি পড়ে মুখস্থ করে দে। আমি একটু আসছি, চটপট কর। খালি উল্টো পাল্টা প্রশ্ন করে। আচ্ছা, বলতো H2SO4 কি ধরনের যৌগ? আয়নীয় যৌগ। ঠিক, আয়নীয় যৌগ। আচ্ছা বাবা, এই H2SO4টাকে আয়নীয় যৌগ কেন বলে? আয়নীয় যৌগ কেন বলে লেখা আছে এখানে, তো বইতেই লেখা আছে কেন বলে। হ্যাঁ, বইতে পড়লেই সব পেয়ে যাবি কেন যৌগ বলে। আচ্ছা, তুই এক কাজ কর, এখানটা ভালো করে পড়। হ্যাঁ, পড়লেই বুঝে যাবি, ঠিক আছে? তুই পড়, আমি একটুখানি বাথরুম থেকে আসছি, ঠিক আছে? তুই পড়ে একটা লিখবি, কিন্তু আমাকে লিখে এক্ষুনি দেখাবি। আমি আসছি, 1 মিনিট।
হয়ে গেছে? কই? বাহ, দেখি ঠিক ঠিক লিখেছিস কিনা। বাহ, ওটা ঠিকই আছে। একটু এভাবে পড়াটা চালিয়ে যে। ও হ্যাঁ, কি যেন একটা তখন কি যেন বলছিলি একটা? ওই যে H2SO4টাকে কেন আয়নীয় যৌগ বলে? ও, H2SO4 কে কেন আয়নীয় যৌগ বলে? সিম্পল প্রশ্ন। দেখ, H2SO4, এবার এর মধ্যে H প্লাসটা একটা আয়ন, আবার H4SO4 -2 এটা একটা। তো এই দুটো যখন মিলে একটা যৌগ গঠন করছে, তখন কি হয়ে যাচ্ছে? তো দুটো মিলে যেহেতু যৌগটা গঠন হচ্ছে, তাই এটা আয়নীয় যৌগ হয়ে যাচ্ছে। বুঝেছিস? সিম্পল ব্যাপার। তো এসব পড়ানি তোকে মাস্টারদা? সামান্য ব্যাপার, এগুলো যদি বোঝাতে না পারে কি করে যে মাসের পর মাস পয়সা নেয়। হ্যাঁ, তা কি বলবো? যে তুই আবার এটা মন দিয়ে পড়ে নে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে বলবি, এটা সিম্পল ব্যাপার ছিল। কোথাও আটকালে আমাকে বলবি, আমি আছি তো। ঠিক আছে? নে, পড়াটা চালিয়ে গিয়ে সামনে পরীক্ষা, কিন্তু মন দিয়ে পড়। হ্যালো, বলছি তোর রেজাল্ট শো করছে? আমারটা করছে না কেন বলতো? দেখছি। হ্যাঁ হ্যাঁ, বল বল বল। না, শো। হ্যাঁ মা, কথা বল বলছি। হ্যাঁ মা, কি হচ্ছে কি? বল। আরে, শোনা, কিছু হয়নি, আমরা তো আছি রে। আরে, এটা হতেই পারে রে। মা, কথা বল। আরে, তুমি কি দেখো? দেখো না, আমি যাচ্ছি তখন দেখে সাড়া দিচ্ছে না। মা, হ্যাঁ মা, কথা বল বলছি। হ্যাঁ মা, কি হচ্ছে কি? কথা বল। আরে, শোনা, কিছু হয়নি, আমরা তো আছি রে। আরে, এটা হতেই পারে রে। মা, কথা বল। তো সহজ জিনিসটা আমি সেটা নিজে করবো না। করি কি দেওয়ার এক প্রশ্ন। আরে আপনি? হ্যাঁ, খুব দরকারে তোমার কাছে ছুটে এলাম ভাই। হ্যাঁ, দুটো কথা বলার ছিল। আসুন 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 আসুন, বসুন বসুন আপনি বসুন। হ্যাঁ বলুন। আসলে আমি অনেক ভুল করে ফেলেছি। কি বলে যে তোমায় বলি, যে ভুলের কোনো বোধহয় আর ক্ষমা নেই। সেই সেই ভুল বুঝতে পারছি না ঠিক। আমার মনে হলো যে তোমাকে একটু ভরসা করা যায়, তোমায় কিছু কথা বলা যায়। যে বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন আপনি কি বলতে চাইছেন, বলুন না। এই কথাগুলো আমি না কাউকে কোনোদিন
সেভাবে বলতে পারিনি। আসলে ভাবতাম কে শুনবে আমার কথা। আসলে তুমি জানো আর বাকিদের মতোই যে আমি একজন সরকারি উঁচু পোস্টে চাকরি করি। হ্যাঁ তাই তো। আসলে আসলে সেটা পুরোটাই মিথ্যে। মিথ্যে মানে আমি সেই রকম কোনো বড় অফিসারের র্যাঙ্কে চাকরি করি না। আমি সামান্য একজন গ্রুপ ডি স্টাফ। বাবার স্বপ্ন ছিল আমি একজন বড় কোনো অফিসার হব, সেজন্য বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু আমি পারিনি, আমার সেই এলএম ছিল না। তারপর পেছনের দরজা দিয়ে একটা চাকরি আমি জোগাড় করে দিয়েছি, আর সবাইকে বুঝতে চেয়েছিলাম যে সেটা খুব বড় চাকরি। আমার স্ত্রী, আমার মেয়ে, সবাইকে আমি খুব মিথ্যে বলেছি, সবাইকে আমি ভুল বুঝিয়েছি, আর একটা ভুলকে ঢাকতে গিয়ে আমি বলছি আপনি একটু জল খান, একটু জল খান, থ্যাংক ইউ। ওই ভুলগুলো ঢাকতে আমি একটা পর একটা নতুন নতুন ভুলে জড়িয়ে পড়েছি। নিজেকে খুব বড় কেউ কেটা দেখাবার জন্য আমি আমার স্ত্রীকে এবং মেয়েকে খুব খুব জোর করত, ওরা আমায় খুব ভয় পেত। কিন্তু আজ মনে হচ্ছে সে মিথ্যের আবরণ আমাকে ভাঙতেই হবে। আমার মা বাবা কেউ ঠিক করে জানতো না যে আমি কি চাকরি করি, আমার স্ত্রী এবং মেয়েও জানে না। কিন্তু বিশ্বাস কর আর পারছি না, আমি এই ভুলের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছি। আজ মনে হচ্ছে যে আমাকে মানুষ হিসেবে বাঁচতে গেলে এই ভুলটাকে ভেঙে সত্যি কথাটা বলতেই হবে। বলছি আমার কেন বলছি তোমায় বলছি কারণ আমার মনে হয়েছে তোমাকে একটু ভরসা করা যায়। খুব বিপদে পড়ে তোমার কাছে আজকে এসেছি। আজ আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে। হ্যাঁ আমি তো সেটাই জিজ্ঞাসা করছিলাম, মেয়ের রেজাল্ট বেরোনোর পর ও সায়েন্সে ফেল করেছে। আমি খুব বকেছি, আর বকার পর ও যে সেই দরজা দিয়েছে আর দরজা খুলছে, আমি অনেক দেখেছি। আমি দেখেছি খুব দরজা খুলছে, আমার মনে হয় এতক্ষণ সব শেষ। আরে কি বলছেন এইসব? না 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 না, ও এরকম মেয়ে না। ওই দয়া করে তুমি একবার যদি যাও। অবশ্যই অবশ্যই হচ্ছে তুমি ডাকলে ও তো খুলবে। অবশ্যই আপনি 5 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। চলো এক্ষুনি আসছি দাঁড়ান। কি হলো? দরজাটা খোল, খোল বলছি তো। কি হলো? খোল, আমি দাঁড়িয়ে আছি। খোল মা, মা দরজাটা খোল মা, মা মা দরজাটা খোল মা, আমি দাঁড়িয়ে আছি মা, দরজাটা খোল প্লিজ, আমি বলছি তো খোল, কিচ্ছু হবে না, আমি আছি তো, খোল মা, মা। কি কি করছিস তুই এগুলো বোকার মতো? হ্যাঁ তুই তো এরকম না। কি হয়েছে? হয়েছেটা কি? তোর মা অসুস্থ হয়ে পড়েছে সারাটা দিন ধরে, তোর বাবা টেনশনে পাগলের মতো করছে। কি হয়েছে তো? পাগলাম করছিস? পাগলাম করছিস? সত্যি সবাইকে টেনশন দিয়ে বেড়াচ্ছিস। কি হয়েছে? পরীক্ষা পাস করতে পারছিস বলিস তো কি হয়েছে? আবার পরীক্ষা দিবি, আবার করবি, আবার পাস করবি, আবার ভালো রেজাল্ট করবি, আবার সবাইকে দেখিয়ে দিবি। কি হয়েছে? একবার পড়ে যাওয়ারটা শেষ না, অনেক অনেক সুযোগ আছে। আগে দেখি যা, দেখ মা অসুস্থ হয়ে পড়ে আছে, যা আগে যা, চলি না আগে যা।
জানার ছিল। কি? মানে এই স্টুডেন্টটি গিয়ে জানো? আমি কি হয়ে যাবো? তোমরা কিন্তু ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আচ্ছা আমাদের যদি মেয়ে হয় কি নাম রাখা যায় বল? নাম? মেয়ের নাম তুই বল না, আমার এসব আচ্ছা জয় থেকে জ আর তন্দ্রা ত জয়িতা কেমন হবে বলতো? হ্যাঁ চুইটা দারুণ হয়, দারুণ না হতেই পারে। তো মা তোমার ভালো নাম কি? জয়িতা। মাঝখানে অনেক ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে বাইরে তখন হাওয়া ঝোড়ো তুমি হয়তো অন্য কারো আরো একবার বলবো সে